আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অঙ্গীকার যাত্রা, চলবে ১৬ই ডিসেম্বর পর্যন্ত। রবিবার মালদায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জাগো নারী জাগো বহিঃশিখা সংগঠনের মালদা জেলা কার্যকারী সভাপতি রীতা দাশগুপ্ত। নারীর মর্যাদা রক্ষায় মহিলাদের আহ্বানে অঙ্গীকার যাত্রা শুরু হতে চলেছে। কোচবিহার, ঝাড়গ্রাম, কাকদ্বীপ, পুরুলিয়া এই ৪ জেলা থেকে শুরু হবে অঙ্গীকার যাত্রা, শেষ হবে কলকাতার হোলি স্কোয়ারে। এই যাত্রায় কোচবিহার থেকে ২৫০ জনেরও বেশি অংশগ্রহণ করছেন। তারা শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদায় পৌঁছাবেন ১১ ডিসেম্বর। তারপরে মালদা শহরে পরিক্রমা করে স্থানীয় পোস্ট অফিস মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। অভ্যর্থনা কমিটি তৈরি হয়েছে মালদাতে। তার কার্যকরী সভাপতি হচ্ছেন শ্রীমতী রীতা দাশগুপ্ত, আর সম্পাদক মণ্ডলীর সদস্য হচ্ছে আমি টিপিএ ব্যানার্জি, আমি দেবযানী বর্মন, আর পূজা দাস, আর উনি হচ্ছেন সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন। সাংবাদিক বন্ধুদের আমার শুভেচ্ছা আর ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা একটা গভীরতর সামাজিক সমস্যা। বর্তমানে নারীদের যে সুরক্ষার অভাব সেটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। এই সুরক্ষার দাবিতে বা নির্যাতনের, ক্রমাগত নারী নির্যাতনের প্রতিবাদে সমস্ত রাজ্য জুড়ে মহিলারা একটা আহ্বান জানিয়েছেন মহিলাদের সুরক্ষার জন্য। সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের 4টি জায়গা থেকে কুচবিহার, কাকদ্বীপ, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই 4টি জায়গা থেকে জাগো নারী জাগো বহিঃশিখার প্ল্যাটফর্ম থেকে একটা ডাক এসেছে মেয়েদের সুরক্ষা আদায়ের দাবিতে পদযাত্রা, একটি যাত্রা শুরু করা হবে। এটা শুরু হচ্ছে 9 তারিখে, 9 ডিসেম্বর দিনটাকে বেছে নেওয়া হয়েছে কারণ এই দিনটাতে নারী শিক্ষার যে পথিকৃৎ, একজন অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত, আমরা সবাই জানি তিনি নারী সুরক্ষার ব্যাপারে, নারী শিক্ষার ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা তার আছে। সেই জন্য সেই পরিপ্রেক্ষিতে তার জন্ম মৃত্যু দিনটাকে 9 ডিসেম্বর বেছে নেওয়া হয়েছে। এই দিন কুচবিহার থেকে যাত্রা শুরু করে অঙ্গীকার যাত্রীরা আসবেন শিলিগুড়ি, রায়গঞ্জ হয়ে মালদাতে তারা পৌঁছবেন 11ই ডিসেম্বর। তারা যেখান দিয়ে আসবেন শিলিগুড়ি এবং রায়গঞ্জ এইসব জায়গাতেও শহর জুড়ে তাদের শোভাযাত্রা চলবে, সাংস্কৃতিক প্রতিবাদ সভা চলবে। তারপরে তারা এখানে 11ই ডিসেম্বর সকালে এখানে এসে পৌঁছেছেন। তাদেরই এই 250 জন অঙ্গীকার যাত্রী আসবেন এখানে, তার সঙ্গে থাকবেন আরও কিছু ভলেন্টিয়ার্স। এই সবাইকেই আমরা যথাযথ যাতে অভ্যর্থনা জানাতে পারি, একটি বিরাট পদক্ষেপ এরা নিয়ে আসছেন সুদূর কুচবিহার থেকে। তাদের যথাযথ অভ্যর্থনার জানাবার উদ্দেশ্যে আমরা একটা প্রস্তুতি নিয়েছি। এই প্রস্তুতি হচ্ছে, আমরা একটা কমিটি গঠন করেছি। এখানে মূলত মেয়েরাই যদিও পরিচালনা করছে, কিন্তু আমাদের বন্ধু বান্ধব, ভাই এবং সহকর্মীরা আমাদের যথেষ্ট সর্বতোভাবে সহযোগিতা করেছে। এই যে প্ল্যাটফর্ম জাগো নারী জাগো বহিঃশিখার তরফ থেকে আমাদের কাছে যে আহ্বান এসেছিল, সেটাতে আমরা সাড়া দিয়ে সমস্ত মানুষের কাছে, নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে আমরা গিয়েছি এবং অভূতপূর্ব সাড়াও পেয়েছি। আমাদের ডাকে সাড়া দিয়েছেন এখানকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন এনজিও, নামকরা নামজাদা ডাক্তার,
বিভিন্ন ক্ষেত্রে আইনজীবী সকলে এগিয়ে এসেছেন, তারা নানা রকমভাবে সহায়তা করেছেন। তাদের প্রতি আমাদের অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি। না হলে তাদের সহযোগিতা ছাড়া আমরা এত বড় কর্মকাণ্ডটা সফল করে উঠতে পারতাম না। আর আমরা সকলের কাছে আবেদন রেখেছি যে তারা যেন আমাদের এই কর্মকাণ্ডে এগিয়ে আসেন এবং এটাকে সফল করার উদ্দেশ্যে সহযোগিতা করেন। আমার মনে হয়, পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আমার মনে হয় এই 7 দিনের যে অঙ্গীকার যাত্রা, এই যাত্রা শুরু হচ্ছে 9 তারিখে শুরু হয়ে 16ই ডিসেম্বর শেষ হবে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে। বিদ্যাসাগরের যে অবদান নারীর শিক্ষার ব্যাপারে, সে তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই জন্যে আমরা বিদ্যাসাগরের মূর্তির পাদদেশটা বেছে নিয়েছি সমাপ্তি অনুষ্ঠানের জন্য। সেখানে এই 4টি জায়গা থেকে নারীরা সমবেত হবেন এবং সমাপ্তি একটা সভা হবে ওখানে। এইভাবেই এই অনুষ্ঠানটার সমাপ্তি ঘটবে। তবে আমি মনে করি এই যে 7 দিনের, সেদিনই অঙ্গীকার নেওয়া হবে। হ্যাঁ বলছি, আমার মনে হয় না এই 7 দিনের একটা অঙ্গীকার যাত্রা, হাজার হাজার মহিলারা পথে নেমেছেন, কিন্তু নারী সুরক্ষার ব্যাপারটা এতটাও সহজ নয় যে এই 7 দিনের যাত্রাতেই, অঙ্গীকার যাত্রাতেই এটা রাতারাতি সুরক্ষা আদায় করা যাবে বা সুরক্ষা পাওয়া যাবে। সেই জন্য আমাদের আশা থাকলো আমরা অঙ্গীকার নেব। পরবর্তীকালে আমাদের এমন একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে যেখানে আমরা যে কোনো নারী বিপদে পড়বে, যে কোনো মেয়ে একটা অসহায় অবস্থায় পড়বে, তাকে যেন তার সেই বিপদে যেন আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। আর একটি কথা বার্তা দেওয়ার আছে আমার এখান থেকে। আমি বলবো যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখনকার মেয়েরা চলেছি আমরা, প্রত্যেকটি মেয়ের উচিত সেলফ ডিফেন্সের ট্রেনিং নেওয়া। এই সেলফ ডিফেন্স যতক্ষণ না নেওয়া হবে ততক্ষণ একটি মেয়ে যতক্ষণ বাড়িতে এবং বাইরে কোথাও সে সুরক্ষিত নয়। তবে আশার কথা, অগণিত মানুষরা এগিয়ে এসেছেন এমন একটি অপরিহার্য বিষয়ে, তারা গুরুত্বটা উপলব্ধি করেছেন এবং আশা করি আগামী দিনে আমরা তাদের সহায়তা পাব এবং আগামী দিনে একটি সমাজকে একটি সুস্থ সুন্দর পরিস্থিতি আমরা নিয়ে আসতে পারবো সমাজে। ধন্যবাদ, এইটুকুই আমার বক্তব্য। অঙ্গীকার যাত্রার প্রধান ইস্যু হচ্ছে মেয়েদের সুরক্ষা। ঘরে বাইরে মেয়েদের সুরক্ষার ভীষণ অভাব, মেয়েরা বিপন্ন সব জায়গাতে। সেই সুরক্ষার দাবিতে এই অঙ্গীকার যাত্রা। কবে থেকে শুরু হচ্ছে এই অঙ্গীকার যাত্রা? শেষ হবে 9 ডিসেম্বর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের 4টি জায়গা থেকে, কুচবিহার, ঝাড়গ্রাম, কাকদ্বীপ আর পুরুলিয়া। এই 4টি জায়গা থেকে শুরু হচ্ছে। শুরু হয়ে 16ই ডিসেম্বর কলকাতায় কলেজ স্কোয়ারে শেষ হবে। কতজন অংশ নিচ্ছে, কারা কারা থাকছে? এখানে কুচবিহার থেকে যারা যাত্রা করছেন 250 জন অঙ্গীকার যাত্রী এখানে আসছেন। রায়গঞ্জ, শিলিগুড়ি, রায়গঞ্জ হয়ে এখানে আসবেন 11ই ডিসেম্বর। এই 250 জন অঙ্গীকার যাত্রীর সঙ্গে থাকছেন আরও কিছু ভলেন্টিয়ার্স, সম্ভবত 270-80 মতন আসবেন। বুঝি অভয়ের মা বাবাকে আমন্ত্রণ জানানো হয়েছে? অভয়ের বাবা মা যেখানে বাড়ি সোদপুরে, সেখানে একটি ছোট অনুষ্ঠান করা হবে। অঙ্গীকার যাত্রীরা সব ওখানে যাবেন। এই দিক থেকে যারা যাচ্ছেন কুচবিহার থেকে, তারা ওখানে একটা অনুষ্ঠান করবেন। তারপরে ওনারা ওই অঙ্গীকার যাত্রীদের সঙ্গে যোগদান দেবেন এবং কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। ওইখানেই সমাপ্তি অনুষ্ঠানে তারা থাকবেন। মালদায় কী কর্মসূচি? মালদায় আমাদের কর্মসূচি হচ্ছে, এখানে শহর পরিক্রমা হবে। রাজমহল রোড দিয়ে, স্টেশন রোড থেকে বেরিয়ে এসে রাজমহল রোড হয়ে থানা রোড এবং গৌর রোড, এই সব জায়গাগুলো ঘুরে বিমলদাস স্ট্যাচুর ওইখান থেকে কেজি সান্যাল রোড দিয়ে ফোয়ারা মোড়ে গিয়ে শোভাযাত্রাটা শেষ হবে, প্রতিবাদ যাত্রা। আর সেখানে একটি প্রতিবাদ সভা হবে। বলছি পশ্চিমবঙ্গের মহিলারা কি মানে সুরক্ষিত? আর জুডিশিয়াল সিস্টেমের উপর আমাদেরকে ভরসা আছে? দেখুন,
পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত কিনা সেটা আপনারাও ভালো করেই জানেন। আপনারা সংবাদ মাধ্যমের সঙ্গে রয়েছেন, হ্যাঁ, আমাদের বলার অপেক্ষায় রাখে না। আর বলবো, জুডিশিয়াল যে প্রশ্নটা করলেন, এটা এখন কখনো ভরসা রাখা যায়, কখনো সেভাবে ভরসা পাওয়া যায় না, আপনার নাম এটাও আপেক্ষিক। আপনার নাম রেজিগনেশন? আমি রীতা দাশগুপ্ত, আমি অঙ্গীকার যাত্রীর এই যে জাগো নারী জাগো বন্যী শিখার মালদা শাখার আমি হচ্ছি কার্যকরী সভানেত্রী। পুরুষরা আমাদের সহযোগিতা করছে। মানে দেখুন, অঙ্গীকার যাত্রী যারা আসছেন, বিভিন্ন 4টে যে আমাদের স্টার্টিং পয়েন্ট, তার সেখানকার যে অঙ্গীকার যাত্রী যারা আসছেন তারা কিন্তু মহিলা, কিন্তু নারী পুরুষ সমান সমান, পরস্পরের পরিপূরক, কেউ তো প্রতিদ্বন্দ্বী নয়, একে অপরের প্রতিদ্বন্দ্বী নই আমরা। কিন্তু বর্তমানে সমাজে এমন একটা অবস্থার সৃষ্টি হচ্ছে যাতে ব্যাপারটা এরকমই দাঁড়িয়ে যাচ্ছে যে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ, পুরুষ ছাড়া নারী অসম্পূর্ণ। সেই জায়গা থেকে পুরুষের সহযোগিতা যদি আমরা না পাই, তাহলে নারীরা একা একা অঙ্গীকার যাত্রা কখনোই সফল করে তুলতে পারবে না। সেই জন্যই যাত্রী মহিলা, কিন্তু তাদের সহযোগী বা তাদের সহমর্মী সহযাত্রী হিসেবে অবশ্যই পুরুষদের অংশগ্রহণ তো আছেই। আমাদের এখানে 11ই ডিসেম্বর সকাল 10টা থেকে একটা র্যালি শুরু হবে গোটা শহর জুড়ে, স্টেশন থেকে শুরু হবে। সেটা কানির মোড় হয়ে, রথবাড়ি মোড় হয়ে, রাজহোটেলের মোড় হয়ে, কেজি স্যান্ডাল রোড ধরে, গৌর রোড মোড় হয়ে, বিমল দাসের স্ট্যাচু হয়ে পোস্ট অফিসের মোড়ে এসে পদযাত্রাটা শেষ হবে। এবং সেখানে আমাদের একটা অঙ্গীকার তার যাত্রীদের সংবর্ধনা প্লাস প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। তো এই যে তাদেরকে এখানে রিসিভ করা, তারপরে এই র্যালিটাকে পরিচালনা করা, এই একটা প্রতিবাদ সভা তো অনুষ্ঠিত করা, এগুলো তো সবার সহযোগিতা ছাড়া সম্ভবই নয়। সুতরাং সমানভাবে, এবং র্যালিতে শুধু তারাই হাঁটবেন তা নয়, এখানকার আপামর জনসাধারণের কাছে আমাদের বার্তা দেওয়া আছে, তারাও আশা করি আমাদের নারী পুরুষ নির্বিশেষে আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। সম্পূর্ণ নারী সুরক্ষার জন্য তৈরি একটি সংগঠন। আমাদের মোটিভটাই হচ্ছে নারী, এবং যে কারণে শুরুর দিনটা এবং শেষের দিনটা একটু খেয়াল করবেন। বেগম রোকেয়া সাখাওয়াত, যিনি আজ থেকে 150 বছর আগে জন্মেছিলেন, 1860 সালে, 1860 সালে তার জন্ম। এবং সেই সময়ে তিনি যেরকম চাঁচাচোলা ভাষায়, আমার তো মনে হয় তার আগে কোনো নারীকে এইভাবে প্রতিবাদ করতে দেখা যায়নি। বেগম রোকেয়ার লেখাগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো যদি পড়েন তাহলে দেখবেন পরিষ্কার যে পায়ের নুপুর না পায়ের বেড়ি, হাতের চুড়ি না হাতের হ্যান্ডকাফ। আজ থেকে 150 বছর আগে একজন মহিলা হিসাবে এইভাবে বলতে আমি তো আর কোনো মহিলার পাইনি। শুধু সেই জন্যই আমরা নারী মুক্তির একদম ধ্রুবতারা হিসেবে বেগম রোকেয়াকে ধরে নিয়ে আমরা বেগম রোকেয়ার দিন, জন্ম মৃত্যুদিনটাকে স্টার্টিং ডেট হিসেবে ধরেছি। আর ঠিক 7 দিন বাদে 2012 সালে নির্ভয়া কাণ্ড ঘটেছিল 16ই ডিসেম্বর। যে সেই যে নারী নির্যাতন, সে ধারাবাহিকভাবে চলেই আসছে। আজও 2025-এও 2012-র পরেও কিন্তু আরও 13টা বছর চলে গেল, আমরা যেখানকার সেখানেই আছি। আর এখানে আমাদের প্ল্যাটফর্ম থেকে আরেকটা বার্তা দেওয়ার আছে যে শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থায় কিন্তু এর পরিবর্তন হওয়া সম্ভব নয়, শাস্তি দিয়ে কিছু হবে না। পুরো সমাজের মানসিকতা পরিবর্তন দরকার। নারী পুরুষ উভয়ত, মহিলাদের মধ্যেও এমন কিছু সংস্কার রক্তের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে যে সংস্কার থেকে মহিলারা বেরিয়ে আসতে পারেন না। ডোমেস্টিক ভায়োলেন্সের অনেক ক্ষেত্রেই মহিলারাই তার জন্য দায়ী। আবার যদি পরিবার থেকে বাইরে বেরিয়ে আসা যায়, সেখানে পুরুষদের নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্সেও যেমন পুরুষরা আছেন, বাইরেও পুরুষরা আছেন। আজকে রাত্রি 10টার সময় একজন মহিলাকে কেন ভাবতে হচ্ছে আমি বেরোবো, এমার্জেন্সি একটা ওষুধ কেনার দরকার, আমি বেরোবো না আমি ভাই বা কাকা বা দাদা বা মামাকে ফোন করছি, ভাই ওষুধটা এনে দে, কেন? আমি নিজেকে সুরক্ষিত মনে করছি না। তাহলে এই যে সামাজিক সুরক্ষা এবং পারিবারিক সুরক্ষা,
এই দুটো সুরক্ষার জায়গা থেকেই কিন্তু নারী পুরুষ উভয়ত প্রত্যেকের মানসিকতার পরিবর্তন দরকার। আর সেই জায়গার থেকে আমাদের একদম সম্পূর্ণ নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারী উন্নয়নকে কেন্দ্র করে, এবং শুধুমাত্র যে ধর্ষণ বিষয়টা তা নয়, অনেকভাবে একটা বাচ্চা পড়তে চায়, বাবা পড়াবে না, নাবালিকা বিবাহ, যে কোনো সমাজের যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে নারী নির্যাতন, তার প্রতিবাদে একটা প্ল্যাটফর্ম যাতে সোচ্চারে ঘোষণা করতে পারে নিজেদের অস্তিত্ব, তাদের সুরক্ষার দাবি দিয়ে এগিয়ে যেতে পারে, সেই রকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে জাগো নারী জাগো বর্ণিশিখা। এর সঙ্গে কোনো রকম কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। প্রশাসনের সহযোগিতা বা ভূমিকা কি মনে করছে আপনাদের এই কর্মসূচি? প্রশাসন কীভাবে সহযোগিতা? প্রশাসন আমাদের এই যে যাত্রাটা হবে, এখানে শোভাযাত্রা যেটা হবে পুরো শহর ঘুরবে যতটা সম্ভব, তাতে পারমিশন দিয়েছেন, তাই তো? এখানে যে আমাদের ফোয়ারা মোড়ে বেলা 12টা থেকে আমরা একটা প্রতিবাদ সভার আয়োজন রেখেছি, সেটাতে তারা পারমিশন দিয়েছেন। এভাবে তারা সহযোগিতা করেছেন, পার্সোনালিও সহযোগিতা করেছেন অনেকে। হ্যাঁ, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তারা এখনো পর্যন্ত হ্যাঁ প্রতিনিধি তো বাইরে থেকেই তো আসছে। প্রথমে যে কথাটা বললাম যে 4টে জায়গার থেকে যে 4টে পয়েন্ট, কুচবিহার, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কাকদ্বীপ, কতজন আছে? 250 জন আর এখানে এবার আসবেন। আমাদের এখানে কুচবিহার থেকে যে যাত্রাটা রওনা দিচ্ছে 9 ডিসেম্বর, সেটা 11 ডিসেম্বর আমাদের এখানে ঢুকবে। তারা 250 জন অঙ্গীকার যাত্রী এবং তাদের কিছু ভলেন্টিয়ার্স তাদের সাহায্য করার জন্য মোটামুটি 260-70 জন তারা এসে পৌঁছবে। এমনি আপনারা সরকারকে কি বার্তা দিতে চাইছেন, প্রশাসন বা সরকার এই কর্মসূচির মাধ্যমে? প্রশাসনকে দেওয়ার বার্তা তো একটাই, যেভাবে আমরা সমাজের প্রতিটা স্তরের মানসিকতার পরিবর্তন করতে চাইছি, ঠিক সেইভাবে প্রশাসনের কাছে দাবি তো আমরা চাইবই যে একটা বাচ্চা যখন, যদিও চাইল্ড কেয়ার বা নানা রকমের প্রশাসনিক ইউনিট আছে, কিন্তু তার যে দীর্ঘসূত্রিতা আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে বুঝছি, হ্যাঁ, সেই জায়গা থেকে প্রশাসনকে তো বলবোই যে এই সেলটাকে যাতে স্ট্রং করা হয় একটু। আমি আরেকটি কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আরেকটি কথা আমার যেটা মনে হচ্ছে, মেয়েরা আজকে কোন জীবনের কোন ক্ষেত্রে পিছিয়ে আছে বলতে পারেন? এই কয়েকদিন আগে বিশ্বকাপ ছিনিয়ে আনলো কারা? এই অল্প বয়সী ছোটো ছোটো মেয়েরা। যেটা ধারণার অতীত ছিল, সুযোগই পায় না। এবং আমাদের বাংলারও একটি মেয়ে সেখানে প্রতিনিধিত্ব করেছে। দাপিয়ে রাত্রির বেলা আমাদের বলা হচ্ছে মেয়েরা বাইরে বেরোবে না, রাত্রিবেলা বাইরে বেরোবে না। আমি আমাদের প্রতিনিধি ডিটিপিআর কথা বলছি, তার বাড়িতে অশীতিপর 60 বছরের ওপরে তার বাবা, আর কেউ নেই। তার বাবা যদি অসুস্থ হন রাত্রিবেলা, তাকে কে হেল্প করবে? তার যদি নিজের সেই শক্তিটা না থাকে বাইরে বেরিয়ে একটা ডাক্তার ডাকা বা মেডিকেল হেল্পের জন্য দরকার হয়, এইগুলো তো ইমার্জেন্সি। আমাদের ভরসা করতে হবে একটি পুরুষের ওপরে, একটি ছেলের ওপরে। তো সেই ছেলেগুলি যদি ছোট থেকে সেইভাবে তাদের তৈরি করা না হয়, তাহলে সমাজ কোনো দিনও পাল্টাবে না। আর বাইরে তো বেরোতেই হবে। প্রশাসনের জায়গাটা বলুন। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি এবং বারবার বলবো একটাই দাবি, মেয়েদের সুরক্ষা। ঘরে বাইরে কোথাও মেয়েদের সুরক্ষা নেই, এটা অত্যন্ত দুঃখের কথা। ঠিক তেমনি একটা লজ্জার, চরম লজ্জার কথা। আমরা সুরক্ষা চাইছি, আমরা সব রকমের কাজ করতে আমরা মেয়েরা প্রস্তুত। নাইট ডিউটিতে কত কঠিন কঠিন কাজ মেয়েদের করতে হয় আপনারা জানেন। চিকিৎসা ক্ষেত্রে দেখুন, মেয়েদের ছাড়া চলে না। বড় বড় ডাক্তারদের পাশাপাশি তাদের সহায়িকা নার্সরা কতটা এগিয়ে দেন সব কিছু। তো মেয়েদের তো বাইরে বেরোতেই হবে, রাত্রেও বেরোতে হবে, দিনেও বেরোতে হবে। সুরক্ষা ছাড়া তো সেগুলো সম্ভব নয়। সরকারের কাছে এটাই বার্তা আমাদের। প্রশাসনের কাছে আরেকটি লড়তে পারছি না। আর এটা একটা বিশেষ একটা ভূমিকা নেওয়া উচিত প্রশাসনকে, যে আমরা
সবার পক্ষে সম্ভব নয় যে আমরা নিজেরা সেলফ ডিফেন্সের জন্য আমরা ট্রেনিং নেব। যদি প্রশাসন থেকে প্রতিটা স্কুলে প্রতিটি জায়গাতে যদি মেয়েদের একটা সেলফ ডিফেন্সের জন্য জায়গা তৈরি করা হয়, যে স্কুলগুলো তৈরি একটা সাবজেক্ট যদি রেখে দেওয়া হয়, তাতেও মেয়েরা কিন্তু নিজেরা তৈরি হয়ে যাবে ছোটো থেকেই, যে তাদের লড়ে কীভাবে বাঁচতে হবে। এটা যদি প্রশাসন দায়িত্ব নেয়, এটা আমাদের মহিলাদের জন্য অনেক বড় একটা উপকারের জায়গা। ধরুন যারা সেলফ ডিফেন্সের কথা বলেন, ধরুন যারা স্কুল কিশোরী বা দিনমজুরি করে, তাদের ক্ষেত্রে কীভাবে আপনারা এটা তুলে ধরবেন? স্কুল ছুট বলছেন আপনি, কিন্তু প্রশাসন তো, সরকার তো প্রত্যেকটা জায়গাতে ফ্রিতে স্কুল দিচ্ছেন, তো সেই জায়গাগুলো একটা পিরিয়ড যদি রেখে, একটা সপ্তাহে একটা দিন যদি রেখে দেওয়া হয়, যে একটা সেলফ ডিফেন্সের জন্য একটা টিচার থাকলো সেখানে, তাদের সেখানে হলো নিজেদের লড়াই করতে। এখানে আমি একটু বলি, কথাটা হচ্ছে যে দেখুন, সেলফ ডিফেন্স প্রত্যেকটা মহিলার দরকার, শেখা দরকার, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই। এটা অতি একটা সত্যি কথা আপনি বলেছেন, যে প্রত্যেকটা মেয়ের কাছে সেলফ ডিফেন্স শিক্ষাটা পৌঁছে দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। সেই জায়গা থেকে সরকারের কাছে এই দাবিটাই রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো মহিলা প্রশাসনের শরণাপন্ন হলে প্রশাসনের যে দীর্ঘসূত্রিতা ত্যাগ করে যেন সেই মুহূর্তে একবারে সেই সেকেন্ডে প্রশাসনিক সহায়তা যেন সে মেয়েটি পায়। কাজ করতে গিয়ে দেখেছি, নাবালিকা বিবাহ আটকাতে গিয়ে দেখেছি, ফোন করে কোথার থেকে বলছেন, কি বৃত্তান্ত, হ্যান ত্যান, বুঝতে পারে না। আমি ফোন করছি একটা নাবালিকা বিবাহ আটকানোর জন্য, প্রশাসন থেকে বলছে আপনার বিয়েটা কবে। হ্যাঁ, এই জায়গাটায় গুরুত্ব দিচ্ছে না। কতটা সমাজকে পরিবর্তন করতে পারবেন এইভাবে? প্রশাসনের যদি এই অবস্থা হয়, তাহলে এই জায়গাটা আপনার কতটা পরিবর্তন করতে পারবেন? দেখুন, প্রশাসনকে আমরা বলতে পারি, কিন্তু প্রশাসনকে পাল্টাতে তো পারি না। সেই জায়গা থেকে প্রশাসনের কাছে বারবার করে আমাদের, সেই জন্যই তো আন্দোলন, সেই জন্যই অঙ্গীকার যাত্রা, সেই জন্যই অঙ্গীকার যাত্রার প্ল্যাটফর্ম থেকে ওই 16 তারিখে নতুন করে অঙ্গীকার নেওয়া, যে এই আন্দোলন যতক্ষণ একটা ডেস্টিনেশনে না পৌঁছচ্ছে আমরা রাস্তা ছাড়বো না, এটা তো আছেই। আর তার সঙ্গে হচ্ছে যে ওই যে সামগ্রিকভাবে যদি নারী পুরুষ নির্বিশেষে মানসিকতাটা যদি বদলাতে পারি, তাহলেও তো এই কাজটা অনেক সহজ হয়। সেটা তো আমরা আমাদের মতন করে করতেই পারি। প্রশাসন যাতে এগিয়ে আসেন, তার জন্য যে আন্দোলনটা করার সেটাও যেমন চালানো যাবে, তার সঙ্গে যদি আমরা, এবং সেটা ওই কোনো ইনস্টিটিউশন বা কোনো যেগুলো হবে না, একদম গ্রাসরুট লেভেলে বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে হবে, যে প্রচার কার্যটা আমরা কিন্তু অলরেডি করি। তাকে ঘুরে দাঁড়িয়ে সপাটে একটা থাপ্পড় মারার নিজের চারিত্রিক দৃঢ়তাটা তৈরি করো। প্রতিবাদ যদি করে আমার প্রতিবাদটা আগে আমাকে করতে হবে, তবে আপনি আমার সাপোর্টে এসে দাঁড়াবেন। একদমই তাই। না হলে কেউ বেশিরভাগ সামাজিক, আরেকটা যেটা, যিনি ধর্ষণ করলেন, যিনি শ্লীলতাহানির চেষ্টা করলেন, তার লজ্জা নয়। আমাদের বর্তমান সমাজের যে অবস্থাটা, যিনি ধর্ষিতা, যিনি শ্লীলতাহানির শিকার হলেন, যিনি ভিকটিম, সে লজ্জায় ঘোমটা টানছে কেন? আমাদের প্ল্যাটফর্ম থেকে এই বক্তব্যটাই দেওয়া হচ্ছে যে তুমি ভিকটিম হয়েছো, তুমি জোর গলায় বলতে শেখো যে আমি ভিকটিম হয়েছি, আমি প্রতিকার চাই। লজ্জায় তুমি যদি দরজা বন্ধ করে আত্মগোপন করো, তোমাকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। আমাদের এই অঙ্গীকার যাত্রার মাধ্যমে আমরা একটা অঙ্গীকার নিতে চলেছি, সেটা 16ই ডিসেম্বর সেই অঙ্গীকারটা আমরা করব। আর কীভাবে আমরা সমাজে মেয়েদের সম্মান, মর্যাদা, এগুলোকে অক্ষুণ্ণ রাখা যায়, এগুলোকে ভুল লুণ্ঠিত না হতে দেওয়া যায়, এবং মানুষের, জনসাধারণের মানসিকতা কিভাবে চেঞ্জ করা যায়, এবং সাথে সাথে সরকারের কাছেও আমাদের আবেদন যে তারা যেন মেয়েদের ব্যাপারে আরও সহমর্মী হন, এবং যদি কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটে বা শ্লীলতাহানির ঘটনা ঘটে, তাহলে তারা যেন তাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করেন, এবং যারা অপরাধী তাদের শাস্তির ব্যবস্থা করেন। এটাই হচ্ছে আমাদের মূল দাবি আর কি। আর এই অঙ্গীকার যাত্রার
উদ্দেশ্য। আর আমাদের অঙ্গীকার যাত্রা শুধু মেয়েদের নয়, এখানে ছোট ছোট শিশু, সেখানে ছেলেরাও থাকতে পারে, বাচ্চা শিশু। অনেক জায়গাতে ছেলেদের উপরেও অনেক অত্যাচার চলছে, অনেক ছোট ছোট শিশুদের উপর। তো সেখানে এই অঙ্গীকার যাত্রাটা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মানুষ একসাথে লড়ে এই অঙ্গীকারটা তারা বেছে নিচ্ছে যে আমাদের সবাইকে, প্রতিটা মানুষকে এক হতে হবে। ছেলে মেয়ে বলে আলাদা কিছু নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো। আর মেয়েদের অধিকার, নিরাপত্তা সবটাই মেয়েদেরকে আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে আদায় করে নিতে হবে, নাহলে এই সমাজে চলাটা খুব মুশকিল। আজকে রাত্রি 12টা 1টায় আমরা মেয়েরা বেরোতে পারি না, দিদি আগেও বললেন এই কথাগুলো, কারণ আমাদের সামাজিক পরিস্থিতিটা এরকম করে দেওয়া হচ্ছে। আজকে যদি প্রশাসন থেকে প্রতিটা ক্লাবকে যখন দুর্গাপূজার সময় প্রচুর টাকা তারা দিতে পারে, তারা এটা করতে পারে না যে আজকে ক্লাবের ছেলে মেয়েরা সকলে মিলে প্রতিটা জায়গায়, যেমন দাদা বললেন যে দিনমজুর, ওরকম প্রত্যন্ত গ্রামে যে একত্রিত হয়ে মেয়েদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং দেওয়া বা তাদেরকে নিয়ে আলোচনা করা, বা ক্লাবের ছেলেরাই বলবে আজকে তোমরা আমাদের পাড়ার ভাই বোন, তোমরা যেখানে চলো আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। কিন্তু সেখানে আজকে ক্লাবগুলোতে আমরা দেখি মদ মাংস এইসবের চলছে, মেয়েদের ওপর অত্যাচার করা হচ্ছে। যেখানে ছেলেরা এগিয়ে আসবে, আমাদের ক্লাবের দাদারা, ভাইরা, বোনরা সবাই এগিয়ে আসবে যে না আমরা একে অপরের পাশে আছি, আমার ক্লাবের পাড়ার মেয়ে সে রাত থেকে ফিরে আসছে, সে কাজ থেকে ফিরে আসছে, আমরা তাদের নিরাপত্তা দিব। এই যে মানসিক জায়গাটা আমাদের সবার ভেঙে গেছে। আমরা ছোট থেকে মেয়েদেরকে খেলনাবাতি দিয়ে রান্নাবাটি খেলা শেখাচ্ছি, কিন্তু একটা ছেলেকে বলছি না কাঁদবি না, মেয়েদেরকে কাঁদাতে হয়। ছেলেরা কাঁদে না, মেয়েরা কাঁদে। কেন? এটা কেন হবে? আমাদের বাড়ি থেকে আমাদের শুরু করতে হবে যে আমরা মেয়েকেও যেমন ভালো পোশাক পরা তার শিক্ষাটা দেব, সেরকম আমরা ছেলেদেরকেও শেখাবো যে মেয়েদেরকে আমরা কাঁদাবো না, মেয়েদেরকে আমরা অত্যাচার করবো না। সে ছোটো থেকে তার মাকে সম্মান দেওয়া আগে শিখবে, তার বোনকে, তার দিদিকে সম্মান দেওয়া শিখবে, তাহলেই সে পরবর্তীতে সমাজে একটা ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এইভাবে আস্তে আস্তে যদি আমরা চেষ্টা করি, তাহলে সমস্ত জায়গা থেকে আমরা এই অন্যায়টাকে এইভাবে প্রতিরোধ করতে পারবো। আর সরকারের কাছে, প্রশাসনের কাছে একটা যে একটা যখন ভিকটিম, যখন একটা মেয়ে যখন নির্যাতিত হয়ে যাচ্ছে, সবার ফার্স্টে থানাতেই তাকে এমন কিছু প্রশ্ন করা হচ্ছে প্রশাসনের দিক থেকে যে মেয়েটাকে সেখানে বারবার ধর্ষিত হতে হচ্ছে এই প্রশ্নগুলোর মাধ্যমে। তারপরে তাকে কোর্টে যেতে হচ্ছে, দিনের পর দিন তার বাবা মাকে ছুটতে হচ্ছে, আজও তারা বিচার পাচ্ছে না। প্রচুর ঘটনা। আজকে অভয়া কেন্দ্রটা শুরু হলো, অভয়াকে আমরা দেখলাম, তারপরে যে আরও কত অভয়ার সাথে এই অত্যাচার চলছে, মেয়েরা বলতে পারছে না। এই যে বলতে না পারাটা, এই সব জায়গা থেকে আমাদের উদ্দেশ্য, আমরা মহিলারা এই মালদা শহর থেকে আজকে আমরা জাগো নারী জাগো বন্যী শিখার অংশ হিসেবে এসেছি। আমাদের একটাই উদ্দেশ্য যে সব মেয়েদেরকে বলবো বা সব পুরুষদেরকে বলবো, আপনারাও ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় বাড়ি থেকে ভালো করে তৈরি করুন। আর সামাজিক দিক থেকে আমাদের সবার এটা লড়াই, যেন আমরা সকলে মিলে আমরা এই প্রতিরোধটাকে গড়ে তুলতে পারি, আমাদের প্রতিবাদটাকে যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আর সরকারিভাবে সরকার যেন কড়া পদক্ষেপ নেয়, এমন কিছু শাস্তি তারা তৈরি করুক যাতে মানুষ এই কাজটা করতে ভয় পায়, নাহলে আমরা সমাজ থেকে এটাকে বন্ধ করতে পারবো না। আপনারা দুজনে বললেন যে সামাজিক অবক্ষয় মূল বক্তব্য, এই জায়গাটা তুলে ধরার জন্য যে বাড়ি থেকে যে তার জন্য কোনো কর্মসূচি নিয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা এই যে যাত্রাটা, হ্যাঁ, শুধুই কি যাত্রা না, এটা সবই মাইক্রো ইন্টেরিয়ারে এই সামাজিক অবক্ষয়টাকে রোধ করার জন্য কিছু পরিকল্পনা আছে আপনাদের? হ্যাঁ, আমাদের এই অঙ্গীকার যাত্রাটা শুধু এখানেই থেমে যাচ্ছে না, আমরা প্রতিটা মানুষের কাছে যাচ্ছি, প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা যাচ্ছি এই অঙ্গীকার যাত্রার জন্য সকলকে জানাতে, এবং সেখানে যে আমরা একই বার্তা সকলকে দিচ্ছি। এটা শহর কেন্দ্রিক, এটা শহর কেন্দ্রিক একদমই ভাববেন না। আমি শহর কেন্দ্রিক বলিনি, আমি শহর গ্রাম সেই ক্লারিফিকেশনে যাচ্ছি না। না, আমাদের যাত্রাটা শুরু হয়েছে, এবার আমরা এটা প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে না, 16 তারিখে শেষ হয়ে যাচ্ছে না, আমরা সেদিন থেকে শুরু হচ্ছে বলা যায়, সেই দিন থেকে আমরা অঙ্গীকারটা মানে 16 তারিখ থেকে শুরু হচ্ছে, আমরা অঙ্গীকারটা নিচ্ছি। তারপরে আমরা জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আমাদের দিক থেকে, আমাদের মালদায় জাগরের নারী জাগো বন্যী শিখার তরফ থেকে আমরা প্রতিটা স্তরে, গ্রাম থেকে শহর, সকলের কাছে আমরা পৌঁছে যাব। আর তাদেরকে এই বার্তাগুলো আমরা ছোট ছোট করে গ্রাম থেকে, পাড়া থেকে, পাড়ার কটা বাড়ি মিলে আমরা আগে এইভাবে শুরু করব যে কিভাবে আমরা চলবো, আমাদের ছেলে মেয়েদেরকে কী শিক্ষাটা দেবো, আমরা স্কুলে আমাদের বাচ্চাদেরকে কী শেখাবো, এই দিয়ে আমরা শুরুটা করতে চাই। এটা আমরা
থামাতে চাই না, এটাকে নিয়ে আমরা আরও বড় স্তরে যেতে চাই। এবং এটা ধারাবাহিকভাবেই চলবে, কেননা এটা তো যতদিন, আমি তো প্রথমেই বললাম যে যতক্ষণ পর্যন্ত একটা ডেস্টিনেশনে আমরা না পৌঁছচ্ছি আমরা থামবো না। এবং এই যে মানুষের প্রথমে বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম, সামগ্রিকভাবে সমাজের নারী পুরুষ নির্বিশেষে মানসিকতার পরিবর্তন।